চলুন আজ একটু পাকিস্তানের অর্থনীতি আর ওখানকার ব্যাংকিং খাতের অবস্থাটা নিয়ে কথা বলি। হ্যাঁ, বেশ জরুরি বিষয় এখন। আমাদের কাছে বেশ কিছু তথ্য এসেছে পাকিস্তানের অর্থনৈতিক সংকট আর ব্যাংকিং ব্যবস্থার ঝুঁকিগুলো নিয়ে। মূল লক্ষ্য হবে এই পুরো বিষয়টা একটি সহজ করে বোঝা, ঠিক কি কি চ্যালেঞ্জ ওখানে আর কোনো সম্ভাবনা আছে কিনা। ঠিক, আসুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যদি অর্থনৈতিক দিকটা দেখি, বেশ কিছু বড় সমস্যা তো একদম পরিষ্কার, তাই না? হুম, অবশ্যই। যেমন ধরুন ওই বিপুল বিদেশি ঋণ, প্রায়ই শুনি আইএমএফ, চীন বা অন্য দেশের কাছে বিরাট অঙ্কের দেনা। হ্যাঁ, এটা একটা বিরাট বোঝা, আর দিন দিন বাড়ছেই মনে হচ্ছে। সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে যাচ্ছে। প্রায়ই শোনা যায় যে ২ মাসের আমদানি খরচ চালানোর মতো থাকছে না। একদম, এটা খুব বিপজ্জনক অবস্থা। কারণ রিজার্ভ কমলে তো রুপির ওপর চাপ পড়ে। ঠিক। আর সেটার প্রভাব পড়ছে পাকিস্তানি রুপির উপর। দাম কমছে, জিনিসপত্র আমদানি করা কঠিন হচ্ছে। হুম। এর সাথে আবার যোগ হয়েছে ওই আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি, বিশেষ করে খাবার, জ্বালানি। দাম তো সাধারণ মানুষের নাগালের বাইরে। মারাত্মক অবস্থা। ২০-৩০% বা তারও বেশি ভাবা যায়। সাধারণ মানুষ তো হিমশিম খাচ্ছে। আর এই সব কিছুর সাথে আছে রাজনৈতিক অস্থিরতা। হ্যাঁ, ওটা তো আছেই। এই অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দেয়, তাই না? অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়াই কঠিন হয়ে যায়। ঠিক তাই। আর এই চ্যালেঞ্জগুলো তো মনে হয় একটার সাথে আরেকটা জড়িত। অবশ্যই জড়িত। একেবারে যাকে বলে দুষ্ট চক্র। এই যে আপনি বললেন রিজার্ভ কমলে রুপির দাম কমে, আবার রুপির দাম কমলে আমদানি করা জিনিসের দাম বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়ে। হুম। আবার ধরুন রাজনৈতিক অনিশ্চয়তা। এর ফলে আইএমএফের মতো সংস্থার সাথে চুক্তি করতে বা জরুরি কোনো অর্থনৈতিক সংস্কার করতেই দেরি হয়ে যায়। বুঝতে পারছি, একটা সমস্যা আরেকটাকে আরও বাড়িয়ে তুলছে। ঠিক। এটা শুধু কাগজের হিসেব নয়, কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের ওপরের প্রভাব পড়ছে। এই যে এত কঠিন পরিস্থিতির কথা শুনলাম, এর মধ্যে কি কোনো আশার আলো, কোনো পজিটিভ দিক আছে? দেখুন, সম্ভাবনা যে একেবারে নেই তা না, তবে অনেক যদি কিন্তু আছে আর কি। যেমন? প্রায় তো শুনি পাকিস্তানের তরুণ জনসংখ্যার কথা। হ্যাঁ, ওটা একটা বড় সম্পদ হতে পারত। পাকিস্তানের জনসংখ্যার বিরাট একটা অংশ তরুণ। এদের যদি ঠিকঠাক শিক্ষা, বিশেষ করে কারিগরি বা আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষতা দেয়া যায় আর কাজের সুযোগ তৈরি করা যায়। তাহলে অর্থনীতিতে একটা বড় গতি আসতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। কিন্তু তার জন্য তো একটা স্থিতিশীল পরিবেশ দরকার, পরিকল্পনা দরকার। আরেকটা বিষয় হলো সিপিইসি, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর। এটা নিয়ে অনেক কথা হয়। সিপিইসি নিঃসন্দেহে একটা বিশাল উদ্যোগ। বন্দর, রাস্তা, বিদ্যুৎ কেন্দ্র অনেক কিছুই তো হচ্ছে। দীর্ঘমেয়াদে এটা বাণিজ্য বাড়াতে পারে, পরিকাঠামো উন্নত করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু এর সাফল্য নির্ভর করছে অনেক কিছুর উপর, যেমন রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছতা। এই বিপুল বিনিয়োগটা ঠিকমতো কাজে লাগানো যাচ্ছে কিনা। নাহলে এটাও কিন্তু আবার ঋণের বোঝা আরও বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। তার সম্ভাবনাগুলো কাজে লাগাতে হলেও সেই স্থিতিশীলতা আর সুশাসনের প্রশ্নটা এসেই যাচ্ছে। একদম। এবার একটু ব্যাংকিং খাতের দিকে যদি তাকাই, অর্থনীতির এই যে অবস্থা, এর প্রভাব তো নিশ্চয় ব্যাংকগুলোর উপর পড়ছে। হ্যাঁ, পড়ছে তো বটেই। আর বেশ কিছু ঝুঁকিও তৈরি হয়েছে। কি ধরনের ঝুঁকি? সবচেয়ে বড় ঝুঁকিটা হচ্ছে পাকিস্তানের বেশিরভাগ ব্যাংকই সরকারকে প্রচুর ঋণ দিয়ে বসে আছে। সরকারি বন্ড কিনে রেখেছে। ও। এখন কোনো কারণে সরকার যদি এই ঋণ শোধ করতে না পারে বা সময়মতো সুদ দিতে না পারে, তাহলে? তাহলে তো ব্যাংকগুলো বিপদে পড়বে। শুধু বিপদে না, মারাত্মক লোকসানের মুখে পড়বে। আর একটা ব্যাংক বিপদে পড়া মানে তো শুধু সেটার ব্যাপার না, পুরো সিস্টেমের প্রভাব পড়তে পারে, যেটাকে সিস্টেমিক রিস্ক বলে। আচ্ছা, এটা তো বেশ ভয়ের কথা। আর কি ঝুঁকি আছে? আরেকটা বিষয় হলো আস্থার সংকট। এই যে লাগাতার মুদ্রাস্ফীতি, রুপির দাম কমে যাওয়া, এতে সাধারণ মানুষের ব্যাংকের ওপর আস্থা কমছে। মানুষ টাকা ব্যাংকে রাখতে চাইছে না? অনেকেই হয়তো নিরাপদ মনে করছে না। তারা টাকা তুলে নিয়ে ডলার কিনছে বা সোনা কিনে রাখছে। এতে ব্যাংকগুলোর হাতে নগদ টাকার যোগান কমে যেতে পারে। হুম। এর সাথে যোগ করুন সাইবার নিরাপত্তার ঝুঁকি, আর দুর্নীতির অভিযোগ তো আছেই। দুর্নীতির অভিযোগ যেমন? যেমন ধরুন অর্থ পাচার, ঋণ দেওয়ার সময় স্বজনপ্রীতি করা
বা ধরুন রাজনৈতিকভাবে প্রভাবশালী কাউকে সহজে রিং পাইয়ে দেওয়া এই ধরনের অভিযোগ প্রায়ই শোনা যায়। এই বিষয়গুলো তো পুরো ব্যাংকিং খাতের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দেয়। অবশ্যই। আর বিশ্বাসটাই তো ব্যাংকিং ব্যবসার মূল ভিত্তি, তাই না? তা তো বটেই। তাহলে এই যে এতগুলো ঝুঁকির কথা আপনি বললেন, সরকারের উপর বেশি নির্ভরতা, মানুষের আস্থার অভাব, দুর্নীতির মতো বিষয়গুলো, এর সব মিলিয়ে ফলটা কি হতে পারে? মানে পাকিস্তানের ব্যাংকিং ব্যবস্থা কি ভেঙে পড়ার দিকে যাচ্ছে?